নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ থাকলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মজার উপন্যাস চার মূর্তির অভিযানের অন্তিম পর্ব। সজারু সঙ্গীত। গর্তে পড়ে মনে হয়েছিল পটল লাগার প্যালারাম এবার একদম ফিনিশ। হারগোজ কিছু বুঝিয়া রইল না। মরে গেছি। ভাবতে ভাবতে দেখি আমি মোটেই মারা যাইনি। দিব্যি বহাল তবিয়তে একরাশ নরম কাদার উপর পা ছড়িয়ে বসে আছি। পিঠটা ঠেস দেওয়া রয়েছে মাটির দেওয়ালে। কোমরটা কেবল একটু ঝনঝন করছে। মাথাতেও ঝাঁকুনি লেগেছে। সেটুকু সামলে নিয়ে চোখ মেলে তাকালুম। মাথার হাত দশেক ওপরে একটা গোল আকাশ, আরো ওপরে একটা গাছের ডাল দুলছে। আশপাশে চেয়ে দেখলুম অন্ধকার গর্তটা কত বড়, কিংবা আমি ছাড়া এর ভেতরে আর কি আছে, কিন্তু কিছুই বুঝতে পারলুম না। এমন সময় খুব কাছেই যেন একটা ঝমঝম করে শব্দ শুনতে পেলুম। ঠিক মনে হলো কেউ যেন হাতে করে একটা টাকার তোড়া বাজাচ্ছে। আমার খাড়া খাড়া কান দুটো আরো খাড়া হয়ে উঠল। ব্যাপারখানা কি? গর্তে যখন পড়েছি তখন তো মারাই গেছি, কিন্তু মরবার আগে সব ভালো করে জেনে শুনে নেওয়া দরকার। কারণ বইতেই পড়েছি মৃত্যুকাল পর্যন্ত জ্ঞান সঞ্চয় করিবে। ওটা কিসের আওয়াজ? মাথায় ঝাঁকুনি লাগার জন্যই বোধহয় চোখ এখনো ঝাপসা হয়ে রয়েছে। খুব লক্ষ্য করেও একদিকে ছোট একটা ছায়ার মতো ছাড়া আর কিছুই দেখতে পেলুম না। কিন্তু আবার শুনলুম কে যেন ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে, আর শব্দ উঠছে ঝম ঝম ঝম। জখের গর্ত নাকি? ভাবতেই আমার কানের ভেতর গুবরে পোকারা কুরকুর করতে লাগলো। নাকের ওপর যেন উচ্চিংড়ে লাফাতে লাগলো। পেটের মধ্যে ছোট হয়ে যাওয়া সেই পালাজরের পিলেটা কচ্ছপের মতো সুর বের করতে লাগলো। শেষকালে কি পাতালে জখের রাজ্যে এসে পৌঁছে গেল? সেই কি অমন করে মোহরের থলি বাজিয়ে আওয়াজ করছে? একটু পরেই থলিটা আমার হাতে গুঁজে দিয়ে বলবে, বৎস প্যালারাম, অনেক কষ্ট করে তুমি এখানে পৌঁছেছ, দেখে আমি ভারী খুশি হয়েছি। এবার এই মোহর নিয়ে তুমি দেশে চলে যাও, বিরাট অট্টালিকা বানাও। ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি। হাতির কথা ভাবতেই মনে হলো আমাদের লিডার টেনিদা একটা বুনো হাতির পিঠে চড়ে কোথায় যেন উধাও হয়ে গেছে। আমরা তাকে খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু কোথায় টেনিদা? আমিই বা কোথায়? এই বিচ্ছিরি আফ্রিকার জঙ্গলে, না ম্যাডাগাস্কারের অরণ্যে, ডুয়ার্সের এই যাচ্ছে তাই বনের ভেতর। আমাদের চার মূর্তিরই 12টা বেজে গেল। সব ভুলে গিয়ে আমার এখন একটু একটু কান্না পেতে লাগলো। মাকে মনে পড়ছে, ছর্দি, বর্দা, ছোট বোন দুটোকে মনে পড়ছে। এমনকি যে মেজদা একবার পেট কামড়াচ্ছে বললেই 1.5 হাত লম্বা একটা সিরিঞ্জ নিয়ে আমার পেটে ইঞ্জেকশন দিতে আসে, তাকেও মনে পড়ে যাচ্ছে। খুব ছোটবেলায় বর্দা একবার আমায় বলেছিল ঘড়ি দেখে আসতে। ঘড়ি দেখে এসে আমি খুব গম্ভীর চালে বলেছিলুম 1:30টা বেজেছে। আর তাই শুনেই বর্দা আমার একটা লম্বা কানে তিরিং করে চিরিং মেরে দিয়েছিল। হায়, বর্দা আর কোনোদিন অমন করে আমার কানে মোচড় দেবে না। 12টা নয়, এবার সত্যি আমার 1:30টা বেজে গেল। আবার সেই ঝম ঝম শব্দ। চমকে উঠলুম। চোখটা মুছে চাইতে এবার আমার জ্ঞান লাভ হলো। ধেত, জকটক কিছু না, সব বোগাস। এতক্ষণে গর্তের ভেতরকার অন্ধকারটা চোখে খানিকটা ফিকে হয়ে এসেছে। দেখলুম বেড়ালের চাইতে একটু বড় কি একটা জন্তু হাত চারেক দূরে দাঁড়িয়ে সমানে
ফোঁস ফোঁস আওয়াজ করছে। তার খুদে খুদে চোখ দুটো অন্ধকারে চিকচিক করছে, আর তার সারা শরীরে মোটা মোটা ঝাঁটার কাঠির মতো কিসব খাড়া হয়ে রয়েছে। আমি বলে ফেললুম, তুই আবার কে রে, ঝাঁটা বাঁধা বেড়ালের মতো দেখতে? শুনেই জন্তুটা গা ঝাড়া দিলে, আর তক্ষুনি আওয়াজ হলো ঝম ঝম, ঝুমুর ঝুমুর। আরে তাই বলো, এইবার বুঝেছি, তুমি মিস্টার সজারু। ছেলেবেলায় মল্লিকা মাসিমার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম শক্তি করে। ওদের বাড়ির পাশে আমবাগানে রাত্রির বেলা সজারু ঘুরে বেড়াতো, আর ভয় পেলেই কাঁটা বাজিয়ে আওয়াজ করতো ঝুম ঝুম। মল্লিকা মাসিমা বলতেন, সজারুর মাংস খেতে খুব ভালো। যখন কাঁটা উঁচিয়ে দাঁড়ায় তখন দুম করে ওর পিঠের উপর একটা কলা গাছ ফেলে দিতে হয়, ব্যাস জব্দ। কাঁটা কলা গাছে আটকে যায়, আর পালাতে পারে না। বুঝতে পারলুম আমি পড়বার আগে সজারু মশাইও যে করে হোক গর্তে পড়েছেন। তাই আমি আসাতে খুব রাগ হয়েছে। ভাবছেন আমি বুঝি প্যাঁচ কষিয়ে ওকে ফেলে দিয়েছি, তাই খুব কাঁটা ফুলিয়ে আমাকে ভয় দেখানো হচ্ছে। আমার খুব মজা লাগলো। থাকতো কলা গাছ, লম্ফজম্প তোমার বেরিয়ে যেত। এখন দাপাদাপি করো যত ইচ্ছে। আরে মারা যখন গেছি তখন আর ভাবনা কি? সজারুটার ফোসফোসানি দেখে আমার দস্তুর মতো গান পেয়ে গেল। তোমরা তো জানোই, দেখতে আমি রোগাপটকা হলে কি হয়, গান ধরলে আমার গলা থেকে এমনি হালুমপুর রাগিনী বেরোতে থাকে যে সর্দির রামছাগলটা পর্যন্ত দারুণ ঘাবড়ে গিয়ে বলে চিৎকার ছাড়ে। সজারুটা যাতে তেড়ে এসে আমাকে কয়েকটা খোঁচা টোচা না লাগিয়ে দেয়, সেজন্য ওকে ঘাবড়ে দেওয়ার জন্য আমি হাউমাউ করে হজবরল থেকে গাইতে শুরু করলুম। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে হবে একটা মজারু। সেই বন্ধ গর্তের ভেতর আমার বেয়ারা গলায় বাজখাই গান যে কেমন খুলতেই হলো, সে বোধহয় না বললেও চলে। এমন পিলে কাঁপানো আওয়াজ বেরোলো যে শুনে নিজেই আমি চমকে গেলুম। সজারুটা তিরিক করে একটা লাফ মারলো। এই রে, তেরে আসবে নাকি আমার দিকে? ওর গোটা কয়েক কাঁটা গায়ে ফুটিয়ে দিলেই তো গেছি। একেবারে ভীষ্মের সরসজ্জা। প্রাণের দায়ে জোর গলা খাকারি দিয়ে আবার আরম্ভ করল। আসবে সে তাই পেঁচা আর পেঁচানি। সজারুটা এবার কেমন একটা আওয়াজ করলে, তারপর আমার দিকে আর না গিয়ে সুরসুরিয়ে আরো পেছনে সরে গেল। কাঁটা ফুলিয়ে কোণে গোল হয়ে বসে রইল। আমার গানের গুতোয় আপাতত বিপর্যস্ত হয়ে গেছে মনে হলো। সহজে যে আর আক্রমণ করবে এমন বোধ হচ্ছে না। ও থাক বসে, আমিও বসি। কিন্তু আমি কেন বসবো? বসে থেকে আমার কি লাভ? আমি তো এখনো মরিনি। ওপর থেকে হাত 10 নিচে একটা গর্তের মধ্যে পড়েছি বটে, তাই বলে এখন আমার পঞ্চত্ব পাওয়ার মতো কিছু ঘটেনি। একটু চেষ্টা করলে হয়তো আরো কিছুদিন শিয়ালদা বাজারে শিঙি মাছ আর কচি পটল সাবার করবার জন্য আমি বেঁচে থাকতে পারি। আর শুধু নিজের বাচ্চাটাই কি বড় কথা? আমাদের বাংলার প্রফেসর একদিন পড়াতে পড়াতে বলেছিলেন, নিজের জন্য বাঁচে জানোয়ারেরা, সকলের জন্য বাঁচে মানুষ। আমি পটল ডাঙার পেলারাম, রোগাবাটকা হতে পারি, ভীতু হতে পারি, কিন্তু আমিও মানুষ। খালি আমার আপনার কথাই তো ভাবলে চলবে না। আমাদের লিডার টেনিদাকে যেমন করে হোক উদ্ধার করতে হবে। চালমূর্তির আর সবাই কোথাও যদি কেউ বিপদে পড়ে থাকে তাদের বাঁচাতে হবে। আমি বাঁচবো, সকলের জন্যই বাঁচবো। গর্তের কোনায় গোল হয়ে বসে থাকা সজারুটা কেমন ফ্যাচ ফ্যাচ করে উঠল। আমার মনে হলো যেন রাষ্ট্রভাষায় বললে ক্যা বাত ক্যা বাত, অর্থাৎ কিনা সাবাস সাবাস। আবার মাথা তুলে চাইলুম। ওপরে গর্ত জুড়ে সেই গোল আকাশটুকু। একটা গাছের ডাল নেমে এসেছে, তার পাতা কাঁপছে ঝিরঝিরি। পারবো না? একটু চেষ্টা করলে কি সত্যি উঠে যেতে পারবো না? তেনজিং এভারেস্টের চূড়ে উঠতে পারলেন, আর আমি একটা গর্ত পেয়ে উঠে যেতে পারবো না ওপরে? তেনজিং এর তো আমার মতো দুখানা হাত আর দুখানা পাই ছিল। তবে দেখেই না একবার চেষ্টা করে। সেই যে বইতে আছে না, যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে। মাটির ভেতর দিয়ে আছড়ে পড়েছি, মাটি ধরেই উঠে যাব, যা থাকে কপালে বলে উঠতে যাচ্ছি। আর ঠিক তখন হঠাৎ কানে এলো বন বাদার ভেঙে কে যেন দূর দাঁড় করে ছুটে আসছে। তারপরে হুড়মুড় সরসর ঝরঝর করে আওয়াজ। ঠিক মনে হলো গোল আকাশটা তালগোল পাকিয়ে নিচে আছড়ে পড়লো। আমার মুখ চোখে ধুলো, মাটি আর গাছের পাতার পুষ্পবৃষ্টি হলো। আর কি একটা পেল্লায় জিনিস ধপধপাস করে নেমে এলো গর্তে, প্রায় আমার গা ঘেঁষে। তার প্রকাণ্ড লেজটা চাপুকের মতো আমার গায়ে ঘা মারল। আর সেই বিরাট জন্তুটা
গুরু বলে কান ফাটানো এক চিৎকার ছাড়লো। সেই চিৎকারে আমার মাথা ঘুরে গেল। চোখের সামনে দেখলুম রাশি রাশি সর্ষে ফুলের শোভা। উৎকট দুর্গন্ধে যেন দম আটকে আসতে চাইল। গর্তে যে পড়েছে তাকে আমি দেখেছি। সে বাঘ, সে বাঘ ছাড়া আর কেউ নয়। আর তাহলে 12টা নয়, 1:30টাও নয়, পুরো 2:30টে বেজে গেল। একবার আমি হাঁ করলুম। খুব সম্ভব গা গা করে খানিক আওয়াজ বেরোলো। তারপর থরথর করে কাঁপতে কাঁপতে গর্তের মাটিতে একেবারে পপাত। বাঘ ভার্সেস যোগ। খুব সম্ভব মরেই গিয়েছিল, কিন্তু মরা মানুষকেও যে জাগিয়ে তুলতে পারে সে হলো বাঘের ডাক। কানের পাশে যেন একসঙ্গে 25টা বাজ পড়ল, এইরকম মনে হলো আমার। আর মুখের ওপর ফটাস করে মোটা কাছির মতো কিসের একটা ঘা লাগলো। বুঝতে পারলুম বাঘের লেজ। আমার মাত্র 1 হাত দূরে বাঘ পড়েছে। তারপরেও কি আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব? আমি পটলডাঙ্গার পেলারাম। এই যাত্রা নির্ঘাত তাহলে মারাই গেছি। আর যদি মরেই গিয়ে থাকি তাহলে আর কিসের ভয় আমার? আমি তো এখন ভূত। ভূতকে কি কখনো বাঘে ধরে? আবার 20টা বাজের মতো আওয়াজ করে গর্ত ফাটিয়ে বাঘ হাঁক ছাড়ল। তারপরে একটা পেল্লায় লাফ। আমি ঝট করে একটু সরে গিয়েছিলাম বলে আমার গায়ে পড়ল না, কিন্তু ল্যাজটার ঘায়ে আমার নাক প্রায় থেতলে গেল। আর বাঘের নখের আঁচড়ে গর্তের ঘা থেকে খানিক মাটি ঝুরঝুর করে চোখময় ছড়িয়ে গেল। এ তো ভালো লেখা দেখছি। বাঘ যদি আমাকে নাও ধরে, বাঘের দাপাদাপিতেই আমার ভূতটা মারা যাবে। কিন্তু নাকে যখন লেজের ঘা এসে এমন বেয়ারা ভাবে লেগেছে, তাহলে মনে হচ্ছে হয়তো আমি বেঁচেই আছি। আবার বাঘের গর্জন। উফ, কান দুটো তো ফেটে গেল। এবার এসপার কি ওসপার। এবার বাঘ লাফাবার আগেই আমি লাফ মারলুম, আর হাতে যা ঠেকলো তা গোটা কয়েক গাছের শেকড়। আমি পটলডাঙ্গার পেলারাম। জীবনে কোনোদিন এক্সারসাইজ করিনি। পালাজারে ভুগেছি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়েছি। যে একবার খেলতে নেমেছিলুম, কিন্তু কি কাণ্ড যে করেছি, তোমাদের ভেতর যারা পেলারামের কীর্তি কাহিনী পড়েছ তারা তো সবাই জানো। সবাই আমাকে বলে আমি রোগাপটকা, আমি অপদার্থ। কিন্তু এখন দেখলুম রোগা টোগা ওসব কিছু না, স্রেফ বাজে কথা। মনে জোর এলে আপনি গায়ের জোর এসে যায়। দুনিয়ার কোনো কাজ করা অসম্ভব বলে বোধ হয় না। আমি প্রাণপণে সেই শেকড় ধরে ঝুলতে লাগলুম। তাকিয়ে দেখি আরো শেকড় রয়েছে উপরে। কাঁচা মাটির গর্তে পা দিয়ে শেকড় টেনে টেনে, আরে আরে, আমি যে ওপরে উঠে গেছি প্রায়। একটু আর একটু। নিচের গর্তে তখন যে কি দাপাদাপি চলছে ভাবাই যায় না। বাঘের চিৎকারে 20টা নয়, 25টা নয়, 100টা বাজ ফেটে পড়ছে। বাঘ লাফিয়ে উঠছে থেকে থেকে। একবার তো একটা থাবা প্রায় আমার পা ছুঁয়ে গেল। সেই শক্তি দিয়ে আমি আবার সবচেয়ে উপরের শিকড়টা টেনে ধরলুম। সেটা মটমট করে উঠল। তারপর ছিঁড়ে পড়ার আগেই আমি গর্তের মুখে আবার শক্ত মাটিতে উঠে পড়লুম। আর তখন মনে হলো আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ফেটে যাচ্ছে। কাঁধ দুটোকে কে যেন আলাদা করে ছিঁড়ে নিচ্ছে দুদিকে। কপাল থেকে ঘাম চোখে নেমে এসে সব ঝাপসা করে দিচ্ছে। আগুন ছুটছে সারা গায়ে। ঘাসের উপর দাঁড়াতে গিয়েও আমি দাঁড়াতে পারলাম না। সত্যি বেঁচে আছি না মরে গেছি ভালো করে বোঝবার আগেই সব অন্ধকার হয়ে গেল। তারপর আস্তে আস্তে মাথাটা পরিষ্কার হতে লাগলো। মুখের ওপর কি যেন সুরসুর করে হাঁটছে এমনি মনে হলো। টোকা দিয়ে সেটাকে ফেলে দিয়ে দেখি একটা বেশ মোটা সোটা গুবড়ে পোকা চিত হয়ে পড়ে বোবো করে হাত পা ছুটছে। আস্পর্ধা দেখো একবার। আমার মুখখানাকে বোধহয় গোবরের তাল মনে করেছিল। এখন থাকো চিত হয়ে। তক্ষুনি আবার যেন পাতাল থেকে কামানের ডাক এলো। মাটিটা কেঁপে উঠল থরথরিয়ে। দেখলুম আমি মাটিতে পা ছড়িয়ে উপুর হয়ে পড়ে আছি। আমার মাথার সামনে ঠিক 6 ইঞ্চি দূরে কুয়োর মতো মস্ত একটা গর্তের মুখ। আমার হাতের মুঠোয় কতগুলো সরু সরু ছেঁড়া শেকড়। সব মনে পড়ে গেল। একটু আগেই গর্তটা থেকে আমি উঠে এসেছি। তারপর ভিড়মি খেয়ে পড়ে গিয়েছিলাম। কিন্তু গর্তের মধ্যে বাঘ কি এখনো আছে? নিশ্চয়ই আছে। নইলে সে উঠে এলে আমি আর মাটিতে থাকতুম না। আরো ভালো জায়গায় আমার থাকবার ব্যবস্থা হয়ে যেত, মানে বাঘের পেটের ভিতর। আর সেই সজারু, সেও নিশ্চয়ই যথাস্থানে রয়েছে। আর দুজনে মিলে জোর মজারে চলছে গর্তে। মজা? বাঘের চিৎকার তো ঠিক সেরকমটা মনে হচ্ছে না। আমি 4 পায়ে ভর দিয়ে উঠলুম। গলাটা একটু বাড়িয়ে দিলুম গর্তের দিকে। ভেতরে প্রথমটা খালি অন্ধকার মনে হলো,
আর বোধ হলো বিষম একটা দাপাদাপি চলছে। কিন্তু তাকিয়ে থাকতে থাকতে একটু একটু করে আমি সব দেখতে পেলাম। সজারুটা কেমন তালগোল পাকিয়ে পড়ে আছে, আর 4টে পা আর মাথাটা অল্প অল্প নড়ছে। তার পাশেই পড়ে আছে বাঘ, লাফাচ্ছে না, সব মনে হাঁপাচ্ছে, আর কি একটা অব্যক্ত যন্ত্রণায় গোঙাচ্ছে একটা না। এবার ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না। বাঘ পড়েছিল সোজা সজারুর উপর। তার ধারালো কাঁটাগুলো বাঘের সর্বাঙ্গে বিঁধেছে সরসজ্জার মতো, আর তারই যন্ত্রণায় বাঘ অমনভাবে লাফঝাপ করছে। আমি যে শেকড় ধরে ধরে গর্ত বেয়ে ওপরে উঠে এসেছি সেটা দেখতেও পাইনি। ওই সজারুটা নিজের প্রাণ দিয়ে ওকে বাঁচিয়েছে। সজারুটার জন্য আমার ভারী কষ্ট হতে লাগলো। আর কেন জানি না বাঘের জন্য মায়ায় মনটা ভরে উঠল। সর্বাঙ্গে সজারুর কাঁটা বিধে না জানি কত যন্ত্রণায় পাচ্ছে বাঘটা। এর চাইতে যদি একেবারে মরে যেত তাহলে ঢের ভালো হতো ওর পক্ষে। এক মনে দেখছি হঠাৎ টাপস কি একটা ঢিরের মতো এসে পড়লো পিঠের ওপর। আরে আরে করে উঠে বসলুম। আবার টপস একেবারে চাঁদির ওপর। তাকিয়ে দেখি শুকনো শিমের মতো কি একরকম ফল উপর থেকে আপনা আপনি পড়ছে নাকি। না না, যেই চোখ তুলে তাকিয়েছি দেখি গাছের ডালে বসে কে যেন বিশ্রী রকম ভাবে ভেঙচি কাটছে আমাকে। কে আবার? ইয়া বড় একটা গোদা বাঁদর। এখানে আসা অবধি দেখছি হাত বজ্জাত বাঁদরগুলো পেছনে লেগেছে আমাদের। নাকটাকে ছাড় পোকার মতো করে কতগুলো শুকনো ফল ছিঁড়ে ছিঁড়ে সে আমার পিঠ বরাবর তাক করছে, আর সমানে ভেঙচি কেটে চলেছে। আমি চেঁচিয়ে বললুম, এই! তারপর বাঁদরটাকে আরো ঘাবড়ে দেওয়ার জন্য হিন্দি করে বললুম, ফের বদমাইশি করেগা তো কান ধরকে থপ্পড় মারেগা। অবশ্য গাছের উপর উঠে ওর কানটা হাতে পাওয়া মুশকিল, থাপ্পড় মারা আরো মুশকিল। কিন্তু ওসব ভাবলে তো চলবে না। এখন যে করে হোক বাঁদরটাকে নার্ভাস করে দেওয়া দরকার। আমি আবার বললুম, এক চাটি में दांत उड़ाए देगा। কেন ঢিল মারতা है? हम पटल नगर पेलाराम है समझा। বাঁদরটার দাঁত বের করে কি যেন বললে, কিঞ্চিত কিঞ্চিত কাঁচাগোল্লা কিংবা অমনি একটা কিছু হবে। কাঁচাগোল্লা? আমার দারুণ মেজাজ খারাপ হয়ে গেল। আচ্ছা তাই সই, তোমায় কাঁচাগোল্লাই খাওয়াচ্ছি। সামনেই কয়েকটা শুকনো মাটির ঢেলা পড়েছিল, তার দু একটা তুলে নিয়ে বললুম, চালাও চালাও। সঙ্গে সঙ্গে নাকের ওপর আরেকটা ফল এসে পড়ল। বাঘের লেজের ঘা খেয়ে নাকটা এমনিতেই বোঁচা হওয়ার জন্য, তার উপর বাঁদরের এই বর্বর অত্যাচার। আমার শরীরে দস্তুর মতো ব্রহ্ম তেজ এসে গেল। চালাও ঢিল, লাগাও। দামার দাম গাছের ওপর ঢিল চালাতে লেগে গেলুম, একেবারে মরিয়া হয়ে। হঠাৎ বো করে কেমন বেয়ারা বিচ্ছিরি আওয়াজ। এরোপ্লেন নাকি? আরে না না, এরোপ্লেন কোথায়? গাছের একটা ডাল থেকে দল বেঁধে উড়ে আসছে। ওরা কারা? ওদের চিনতে আমার একটু কষ্ট হলো না। ছেলেবেলায় মধুপুরে ওদের একটা মোক্ষম কামড় আমি খেয়েছিলাম। সেই থেকে ওদের আমি হাড়ে হাড়ে চিনি। ভীমরুল। আমার ঢিল বাঁদরের গায়ে লাগুক আর না লাগুক ঠিক ভীমরুলের চাকে গিয়ে লক্ষ্যভেদ করেছে। মারছি মারছি খাচ্ছি বলে বাঁদরটা এক লাফে কোথায় হাওয়া হলো কে জানে। ওরই মধ্যে দেখতে পেলুম ওর নাকে মুখে লেজে ভীমরুলেরা চেপে বসেছে। বোঝো, আমাকে ভ্যাংচানোর আর ঢিল মারাবার মজাটা বোঝো। কিন্তু একই আমার দিকে যে ছুটে আসছে ঝাঁক বেঁধে, এখন দৌড় দৌড় মার দৌড়। তবু সঙ্গ ছাড়ে না যে, যত ছুটছি ততই যে পেছনে পেছনে আসছি ঝাঁক বেঁধে। এলো এলো, এই এসে পড়লো, গেছি এবার, কামড়ে আমার আর আসতে রাখবে না। এখন কি করি? বাঘের হাত থেকে বেঁচে গিয়ে শেষে কি ভীমরুলের হাতে মারা যাবো? ঠিক এই সময়ে জয় গুরু, ওই তো সামনে একটা পচার ডোবা দেখতে পাচ্ছি যেন। ঝপাং করে আমি সেই ডোবাতেই সোজা ঝাঁপ মারলুম। কি পচা পাক আর কি বিচ্ছিরি গন্ধ! কতক্ষণ আর মাথা ডুবিয়ে থাকা যায় তার ভেতরে? একটা মাথা তুলি অমনি বো সমানে চক্কর দিচ্ছে ভীমরুলেরা। কি লেঠায় পড়া গেল। ভাগ্যিস ডোবাটায় বেশি জল নেই, নইলে তো ডুবে মরতে হতো। হাঁটু সমান কাদা আর একটুখানি জলের ভেতর কোনো মতে ঘাপটি মেরে বসে আছি। চারিদিকে ব্যাঙ লাফাচ্ছে, নাকে কানে পোকা ঢুকছে, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। বাঘের গর্ত থেকে উঠে কি শেষ তক পচা ডোবার মধ্যে মারা যাবো নাকি? একবার মাথা ওটাই, অমনি বো আবার ডুব। এমনি করে কতক্ষণ কাটলো জানি না। তারপর যখন ভীমরুলেরা হতাশ হয়ে সরে পড়লো, তখন ভালো করে তাকিয়ে দেখে দেখে আমি ডোবা থেকে উঠে পড়লুম। ইহ, কি খুলতেই চেহারা কানা হয়েছে! একটু আগে আমি ছিলাম পটল ডাঙার পেলারাম,
ওজন ছিল সর্বসাকুল্যে 1 মণ 7 সের। এখন আমি যে কে ঠাহরই করতে পারলাম না। সারা গায়ে কাদার আস্তর পড়েছে। নিজের হাত পা জামা কাপড় কিছুই দেখতে পাচ্ছি না। পা তো ফেলছি না, যেন হাতির মতো পদক্ষেপ করছি। আমি এখন ওজনে অন্তত 3.5 মণ। মাথার ওপর আরো পোয়াটাক ব্যাঙাচি নাচানাচি করছে। কিন্তু এখন আমি কি করি, কোন দিকে যাই? কাদা টাদাগুলো খানিক পরিষ্কার করলুম, জামা জুতো ডোবার জলে ধুয়ে নিলুম। কিন্তু এখন কোন দিকে যাই? শীতে সারা শরীর জমে যেতে চাইছে। চারিদিকে ঘন জঙ্গল। কোথায় যাব, কি করব, কিছুই ঠিক করতে পারলুম না। টেনিদার কি হলো? চারমূর্তির বাকি দুজনই বা কোথায়? কুট্টি মামা তার শিকারীদের নিয়েই বা কোন দিকে গেলেন? সে ভাবনা পরে হবে। এখন এই শীতের হাত থেকে কেমন করে রেহাই পাই? বনের পাতা ফাঁক দিয়ে এক জায়গায় ঝলমলে রোদ পড়েছে খানিকটা। বেলা এখন বোধহয় দুপুরের দিকে। আমি সেই রোদের মধ্যে এসে দাঁড়ালুম। বেশ ঝাঁঝালো রোদ। এতক্ষণে একটু আরাম পাচ্ছি। কিন্তু ল্যাঠা কি আর একটু নাকি? এইবারে টের পেলুম পেটের মধ্যে চুঁচুই করে উঠছে, মানে জোর খিদে পেয়েছে। যেই খিদেটা টের পেলুম অমনি মনে হলো আমি যেন কতকাল খাইনি। নাড়িভুড়িগুলো সব ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেতে চাইছে। খিদের চোটে আর দাঁড়াতে পারছি না আমি। মনে পড়লো আসবার সময় টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার আনা হয়েছিল। তাতে লুচি ছিল, আলুর দম ছিল, বেগুন ভাজা ছিল, সন্দেশ ছিল। হায়, কোথায় ভ্যান, কোথায় লুচি আর আলুর দম? জীবনে কোনোদিন কি আর আলুর দমের মুখ দেখতে পাবো আমি? আর কিছুক্ষণ পরে বনের ভেতরেই পটল ডাঙার পেলাদামের 12টা বেজে যাবে। যদি বাঘ ভাল্লুকের না খায় তো খিদেতেই মারা যাব। না, এভাবে আর পারা যায় না। কিছু একটা খাবার দাবার জোগাড় করা দরকার। যেই খাবার দাবারের কথা ভাবলুম অমনি শরীরে তেজ এসে গেল। আমি লক্ষ্য করে দেখেছি আমার এইরকমই হয়। সেই একবার হাবুলের ছোট ভাই বাবুলের অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল। আগের দিন রাতে কোঁ কোঁ করে জ্বর এসে গেল। ভাবলুম পরদিন ওরা সবাই প্রেম সে মাংস পোলাও সাঁটাবে, আর আমার বাড়াতে কেবল বার্লির জল। দারুণ মনে জোর নিয়ে এলুম। বললে বিশ্বাস করবে না, সকালেই জ্বর একদম রেমিশন। খেয়েছিলুম ও ঠেসে। অবশ্য সেদিন রাত থেকে, কিন্তু সে কথায় আর কাজ নেই। মানে নেমন্তন্নটা তো আর ফসকাতে দিইনি। আপাতত আমায় খেতেই হবে, শীতফিত চুলোয় যাক। বনে তো অনেক রকম ফল পাকড় থাকে শুনেছি। মুনি ঋষিরা সেই সব খেয়েই তপস্যা করেন। আমি গাছের দিকে তাকাতে তাকাতে গুটি গুটি এগোলুম। হুত, ফল কোথায়? কেবল পাতা আর পাতা। ছাগল হলে অবশ্যই ভাবনা ছিল না। বড়দা রেগে গেলে আবার ছাগল বলে বটে, কিন্তু তাই বলে তো আমি সত্যি সত্যি ঘাস আর পাতা খেতে পারি না। কিন্তু টাটকা ফল পাই কোথায়? একটা গাছের তলায় কালো কালো কটা কিসব যেন পড়ে রয়েছে। একটা তুলে কামড় দিয়ে দেখি। বাপরে, ইটের চাইতে শক্ত, দাঁত বসবে না। একটু দূরেই লাল টুকটুকে গোটাদি ফল লতা থেকে ঝুলছিল। দৌড়ে গিয়ে একটা ছিঁড়ে নিলুম। কামড় দিতেই আরে রামো রামো, কি বিচ্ছিরি! ভেতরটাতে আর কি দারুণ বদগন্ধ। থু থু করে ফেলে দিতে পথ পাই না। এখন মনে পড়লো, আরে এ তো মাকাল। এ তো আমি আগেই দেখেছি। মনীষীরা নিকুচি করেছে। বনে ফল থাকে না, ঘোড়ার ডিম থাকে। এখন বুঝতে পারছি সব ভুলপট্টি। আমাকে লাখ টাকা দিলেও আমি কখনো সাধু সন্ন্যাসী হব না, প্রাণ গেলেও না। কিন্তু খাই কি? ক্র্যাং! পেছনে এমন একটা বিটকেল আওয়াজ। আমি তরাক করে লাফিয়ে উঠলুম। আবার সেই শব্দ, ক্র্যাং ক্র্যাং। এ আবার কি রে বাবা? কোথাও কিছু দেখছি না, অথচ থেকে থেকে কি এমন যাচ্ছে তাই আওয়াজ করছে। ক্র্যাং! টেনে একটা দৌড় মারবো কিনা ভাবছি এমন সময় ঠিক আবিষ্কার করেছি, আমার সঙ্গে ইয়ার্কি। দেখি পাশেই একটা নালা, তার ভেতর গোলগাল একটি ভদ্রলোক। এই আওয়াজ তিনিই করছেন। ভদ্রলোক? আরে হ্যাঁ হ্যাঁ, ভদ্রলোক ছাড়া কি বলা যায় আর? একটি নধর নিটোল কোলা ব্যাঙ, পিঠের ওপর বড় বড় টোপ তোলা, মস্ত মস্ত চোখ দুটো কানের মতো খাড়া হয়ে রয়েছে। আমার দিকে ড্যাব ড্যাবে চোখ তুলে চেয়ে রয়েছে, আর থেকে থেকে শব্দ করছে, ক্র্যাং ক্র্যাং। ব্যাটা করছে কি জানো? ফুটবলের ব্লাডারে হাওয়া দিলে যেমন করে ফোলে, তেমনি ভাবে গলার দুপাশে বাতাস ভরে নিচ্ছে। গলাটা মোটা হয়ে উঠছে, আর বাতাসটা যেমনি ছেড়ে দিচ্ছে অমনি শব্দ হচ্ছে,
ক্র্যাং, কড়াং। বটে, তাহলে এমনি করে কোলা ব্যাঙ ডাকে সারা বর্ষা, এইভাবে গ্যাঙর গ্যাঙর করে। আমি ব্যাঙটাকে বললুম, খুব যে মেজাজে বসে আছিস দেখছি। ব্যাঙ একটা মস্ত লাল জিভ বের করে দেখালে। আমাকে ভয় দেখাচ্ছিস বুঝি? ব্যাঙটা গলার দুধারে বাতাস জল করতে লাগলো। এক চাটিতে তোকে উড়িয়ে দিতে পারি, তাই জানিস? ব্যাঙটা আওয়াজ করলে, ক্র্যাং, মানে যেন বলতে চাইলো, ইস, ইয়ার কি নাকি, চেষ্টা করেই দেখো না একবার। বটে, জানিস আমার বড্ড খিদে পেয়েছে, আমি ইচ্ছে করলে তোকে এক্ষুনি ভেজে খেতে পারি, তবে তাই খা। বলেই কি আমার পিঠে ঠাস করে একটা চাটি মারল। বাপরে, ভূত নাকি? আমি হাত তিনেক লাফিয়ে উঠলুম। তারপর দেখি এক মুখ দাঁত বের করে হাবুল সেন। হাবলা তুই? হাবুল বললে, হ আমি। কিন্তু তোর একই দশা হয়েছে পেলা। কাদা মাইখা ভূত সাইজা একটা ব্যাঙের লগে মস্করা করতে আছিস। এই ফাঁকে ব্যাঙটা মস্ত লাফ দিয়ে ঝোপের মধ্যে কোথায় যেন চলে গেল। আমি বেজার হয়ে বললুম, খোশ গল্প এখন থাক, কিছু খাবারের ব্যবস্থা করতে পারিস? আরে আমি খাবার পামু কই? সেই তখন থিক্কা জঙ্গলের মধ্যে হারা উদ্দেশ্যে ঘুরতাছি। কে যে কোথায় চইলা গেল খুঁজাই পাই না। শেষে একটা গাছের নিচে শুইয়া ঘুম দিলাম। বনের মধ্যে ঘুমুলি? হ, ঘুমাইলাম। তোকে যদি বাঘে নিত? হাবুল আবার একগাল হাসল। আমারে বাঘে খায় না। কি করে জানলি? আমি হাবুল সেন না? উইঠা বাঘেরে এমন একটা চাপড় দিমু যে বাকিটা হাবুল আর বলতে পারলো না। হঠাৎ সমস্ত বন জঙ্গল কাঁপিয়ে কে যেন বিকট গলায় করে উঠল, একেবারে আমাদের কানের কাছে। ওরে বাপ রে! হাবুল আর ডাইনে বাঁয়ে তাকালো না, ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালো। আবার সেই শব্দ। এবার সেই ভিজে কাপড় জামায় আমিও হাবুলের পেছনে দে ছুট। ওরে হাবলা, দাঁড়া দাঁড়া, যাসনি, আমাকে ফেলে যাসনি। বেশি দূর দৌড়তে হলো না। হৌ করে খানিকটা ছুটেই একটা গাছের শেকড়ে পা লেগে হাবুল ধপাস। সঙ্গে সঙ্গে আমিও তার পিঠের উপর কুমড়োর মতো গড়িয়ে পড়ল। খাইছে, খাইছে! হাবুল হাহাকার করে উঠল। তারপর দুজনে মিলে জড়াজড়ি। ভাবছি পেছন থেকে এইবার সেই অট্টহাসির ভূতটা এসে আমাদের দুজনকে বুঝি ক্যাক করে গিলে ফেলল। কিন্তু মিনিট পাঁচে গড়াগড়ি করে যখন কিছুই হলো না, তখন আমার মনে হলো, আরে আমরা তো এখন কলেজে পড়ছি, ছেলে মানুষ তো আর নই, এখন কি আমাদের এত ভয় পেলে চলে? ভাবতেই আমি তরক করে উঠে পড়েছি। ধুত্তর ভূত! বাঘের গর্তে পড়ে উঠে এলুম, ভূতকে কিসের ভয়? হাবুল সেন তো বিধ্বস্ত ভাবে পড়ে আছে, আর চোখ বুজে সমানে রাম রাম বলছে। বোধহয় ভাবছে ভূত ওর ঘাড়ের উপর এসে চেপে বসেছে। থাক পড়ে। আমি উঠে জুলজুল চোখে চারিদিকে চেয়ে দেখলুম। অমনি আবার সেই হাসির আওয়াজ। শুনেই আমি চিংড়ি মাছের মতো তিরিং করে লাফ মেরেছি। হাবুল আবার বলছে, খাইছে খাইছে। কিন্তু কথাটা হলো, হাসছি কে? আর আমাদের মতো অখাদ্য জীবকে খেতেই বা চাচ্ছে কে? আরে ছ্যা, মিথ্যেই দৌড় করালে। কাণ্ডটা দেখেছো একবার? ওই তো বকের মতো একটা পাখি, তবে তার চাইতে গলাটা একটু লম্বা, কদম ছাড় চুলের মতো কেমন একটা মাথা, কালচে রং, কুতকুতে চোখ, আবার দুটো বড় বড় ঠোঁট ফাঁক করে ডেকে উঠল। ওরে হাবলা, উঠে পড়, একটা পাখি। হাবুল সেন কি সহজে ওঠে? ঠিক একটা জগদ্দল পাথরের মতো পড়ে আছে। চোখ বুঝে বুঝেই তিনটি কুইনাইন একসঙ্গে খাচ্ছে। এরকম বেজার মুখ করে বললে, রাম নাম কর বেলা, রাম নাম কর। এইদিকে ভূতে ঠাকুর ঠাকুর কইরা হাসতেছে, আর এখন পাখি দেখনের শখ হইল। কি জ্বালা! আমি কটাং করে হাবুলের কানে একটা চিমটি কেটে দিলুম। হাবুল ক্যাঁ করে উঠলে। আমি বললাম, আরে হতচ্ছাড়া, একবার উঠেই দেখ না, ভূত টুত কোথাও নেই। একটা লম্বা গলার পাখি অমনি আওয়াজ করে হাসছে। কি পাখিতে ডাকতাছে বলে বীরের মতো লাফিয়ে উঠল হাবুল। আর তক্ষুনি সেই বিচ্ছিরি চেহারার পাখিটা হাবুলের দিকে তাকিয়ে গলাটা একটু বাঁকিয়ে চোখ পিটপিট করে ঠিক ভেংচি কাটার ভঙ্গিতে
করে ডেকে উঠল। হাবুল বললে, হ্যাঁ মস্কারা করতে আসছো আমাগো সঙ্গে? আরে আমার রসিক পাখি রে, অখনই তোরে ধইরা রোস্ট বানাইয়া খামো। আমার পেটের ভেতর সেই খিদেটা আবার তিং পাং করে লাফিয়ে উঠল। আমি বললুম, রোস্ট বানাবি? তবে এক্ষুনি বানিয়ে ফেল না ভাই, সত্যি বলছি দারুণ খিদে পেয়েছে। কিন্তু কোথায় রোস্ট, কোথায় কি? হাবলাটা 1 নম্বরের জোচ্চুস। তক্ষুনি 2-3টে মাটির চাঙড় তুলে নিয়ে ছুড়ে দিয়েছে পাখিটার দিকে। অমনি পাখিটা ক্যাঁ ক্যাঁ আওয়াজ করে পাখা ঝাপটে বনের মধ্যে ভ্যানিশ। গেল গেল, রোস্ট পালিয়ে গেল বলে আমি পাখিটাকে ধরতে গেলুম, কিন্তু ও কি আর ধরা যায়? ভীষণ বেজার হয়ে আমি দাঁড়িয়ে রইলুম। পাখিদের ওই এক দোষ, হয় 2টো ঠ্যাং থাকে, সেই ঠ্যাং পাই পাই করে পালিয়ে যায়, নয় 2টো ডানা থাকে, সাই সাই করে উড়ে যায়। মানে দেখতে পেলেই ওদের রোস্ট করা যায় না। খুব খারাপ, পাখিদের এসব ভারী অন্যায়। আমি বললুম, এখন কি করা যায় হাবুল? হাবুল যেন আকাশ জোড়া হাঁ করে হাই তুলল। কিছুই করণ যায় না, বইসা থাক। কোথায় বসে থাকবো? যেখানে খুশি। এইটা তো আর কলকাতার রাস্তা না যে ঘাড়ের ওপর একটা মোটর গাড়ি আইসা পড়বো। কিন্তু বাঘ তো এসে পড়তে পারে, আসুক না। বেশ জুত করে বসে পড়ে হাবলা আর একটা হাই তুলল। বাঘে আমারে খাইব না, তোরে ধইরা খাইতে পারে, কিন্তু তোরে খাইয়া বাঘটা নিজেই ফেসাঙে পইটা যাইব গা। বাঘের পেটের মধ্যে পালা জোরে পিলা হইব। বলেই মুখ ভর্তি সকালের মতো দাঁত বের করে খ্যাক খ্যাক করে হাসল। ভিজে ভূত হয়ে আছি, সারা গা ভর্তি এখনো পাক। ওদিকে পেটের ভেতর খিদেটা সমানে তেড়ে কেটে তাক বাজাচ্ছে। এদিকে এই হনলুলু না ম্যাডাগাস্কার, না না সুন্দরবন, ডুয়ার্সের এই যাচ্ছে তাই জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ভ্যাবাচাকা হয়ে রয়েছি। তার ওপর একটু পরেই রাত নামবে, তখন হাতি, গন্ডার, বাঘ, ভালুক সবাই মোকাবিলা করতে আসবে আমাদের সঙ্গে। এখন এইসব ফাজিলামি কারোর ভালো লাগে? ইচ্ছে হয় হলার কান পেঁচিয়ে একটা পেল্লাই থাপ্পড় লাগিয়ে দিই। কিন্তু হাবলাটা আবার বক্সিং শিখছে, ওকে খাটিয়ে সুবিধে করতে পারবো না। কাজেই মনের রাগ মনে মেরেই জিজ্ঞেস করলুম, তোকে বাঘে খাবে না কি করে জানলি? হাবুল গম্ভীর হয়ে বললে, আমার কুস্তিতে লেখা আছে, ব্যাঘ্রে আমারে ভোজন করবো না। আমি রেগে বললুম, কুস্তি নিখুচি করেছে। আমাদের পাড়ায় যাদবদার কুস্তিতে লেখা ছিল সে অতি উচ্চস্বরে আরোহণ করবে। এখন যাদবদার রাইটার্স বিল্ডিং এর 3 তলার ঘরগুলো ঝাঁট দেয়। হাবুল বললে, তা উচ্চাসনই তো হইল। আমি ভেঙচি বললুম, তা তো হইল, কিন্তু ব্যাঘ্রের আমায় ভোজন করবে না। ভাল্লুক এসে যদি ভক্ষণ করে কিংবা হাতি এসে পায়ের তলায় চেপটে দেয় তখন কি করবি? এইবার হাবুল গম্ভীর হলো। এই কথাটা চিন্তা করন দরকার। ক্যাপ্টেন টেনিদা হাতের পিঠে উঠা কোথায় যে গেল, সব গোলমাল কইরা দিছে। একটা বুদ্ধি দে পেলা, কোন দিকে যাওন যায় ক দেখি। যাওয়ার কথা পরে হবে, সত্যি বলছি হাবুল, এক্ষুনি কিছু খেতে না পেলে বাঁচবো না। কি খাওয়া যায় বলতো? হাতি ফাতি ধইরা খা, আর কি খাবি? ওর সঙ্গে কথা কওয়াই ধ্যাসটামো। এদিকে এত ভূতের ভয়, ওদিকে দিব্যি আবার লম্বা হয়ে শুয়ে পড়ল, যেন নিজের মোলায়েম বিছানাটিতে নবাবী কেতায় গা এলি দিয়েছে। একটু পরেই হয়তো ফুরফুর করে খাসা নাক ডাকতে শুরু করবে। ও হতচ্ছাড়াকে বিশ্বাস নেই, ও সব পারে। কিন্তু আমায় কিছু খেতেই হবে, আমি খাবই। চারিদিকে ঘুরঘুর করছি, না কোথাও একটা ফল নেই, খালি পাতা আর পাতা। বনে নাকি হরেক রকমের ফল থাকে, আর মুনি ঋষিরা তাই তরিবত করে খান, সে গুলপট্টি। এমন সময় যে একটু ঝোপের কাছাকাছি গেছি, অমনি একজোড়া বন মুরগি বেরিয়ে এসে ঢোঁ দৌড়। আবার দীর্ঘশ্বাস পড়ল। ইস, পাখিদের কেন ঠ্যাং থাকে, বিশেষ করে মুরগিদের? কেন ওরা কারি কিংবা রোস্ট হয়ে জন্মায় না? কিন্তু জয় গুরু, ঝোপের মধ্যে 4টে সাদা রঙের ও কি? হ্যাঁ, ডিম, মুরগির ডিম। খপ করে 2 হাতে 2টো করে ডিম তুলে নিলুম।
হাবুলের দিকে তাকিয়ে দেখি ঘুমুচ্ছে। ঘুমুক হতভাগা, ওকে আর ভাগ দিচ্ছি না। এই 4টে ডিম আমিই খাবো, কাঁচাই খাবো। একটা ভেঙে যেই মুখে দিয়েছি, ব্যাস আমার চোয়াল সেইখানেই আটকে গেল। আমার সামনে কোত্থেকে এসে দাঁড়িয়েছে এক বিকট কালো মূর্তি। ঝোপের আড়াল থেকে দেখে মনে হলো নির্ঘাত একটা মস্ত ভালুক। এমনিতে গেছি, অমনিতেও গেছি। আমি একটা বিকট চিৎকার করে ডাকলুম, হাবুল! তারপর হাতের একটা ডিম সোজা ছুড়ে দিলুম ভালুকটার দিকে। আর ভালুক তক্ষুনি ডিমটা লুফে নিয়ে স্পষ্ট মানুষের গলায় বললে, দে না, আর আছে? শেষ পর্যন্ত কুট্টি মামা। ভালুকে বাংলা বলে এমন পরিষ্কার ভাষায়? আমার মাথার চুলগুলো খাড়া হতে যাচ্ছিল, কিন্তু জলে কাদায় মাখামাখি বলে খাড়া হতে পারল না। তার বদলে সারা গায়ে যেন পিঁপড়ে সুরসুর করতে লাগলো। কানের ভেতর কুটুং কুটুং করে আওয়াজ হতে লাগলো। অজ্ঞান হব না কি? কিছুতেই না। বারে বারে অজ্ঞান হওয়ার কোনো মানে হয় না, ভারী বিচ্ছির লাগে। ঠিক এই সময় পেছন থেকে হাবুল বিকট গলায় চেঁচিয়ে উঠল, পলা, পলাই আয়, তারে ভাল্লুকে খাইব। ভাল্লুকে খাইব শুনেই আমি উল্লুকের মতো একটা লাফ দিয়েছি। আর ভালুকটা অমনি করেছে কি, তার চাইতে জোরে লম্ফ দিয়ে এসে ক্যাক করে আমার ঘাটটা চেপে ধরেছে। আমি কাউ কাউ করে বললুম, গেছি গেছি। আর ভালুক ভেঙচি কেটে বললে, গেছি গেছি, যাবি আর কোথায়? কথা নেই বার্তা নেই, গেলেই হলো। আরে রাম, এই যে ক্যাবলা, একটা ধুমস কম্বল গায়ে। ক্যাবলা তুই? আমি ছাড়া আর কে? অটলডাঙ্গা শ্রীমান ক্যাবলা মিত্তির, অর্থাৎ শ্রীযুক্ত কুশল কুমার মিত্র। না, সব বলছি, তার আগে ডিমটা খেয়ে নি, বলে ডিমটা ভেঙে পট করে মুখে ঢেলে দিলে। কি যে ভীষণ রাগ হলো সে আর কি বলবো। ভাল্লুক সে যে ঠাট্টা, তার উপর আবার এত কষ্টে ডিম বেশ আমেজ করে খেয়ে নেওয়া। তাকিয়ে দেখি আমার হাতে একটাও ডিম নেই, সব মাটিতে পড়ে একেবারে গুঁড়ো। সেই যে লাফটা মেরেছিল তাতেই ওগুলোর 12টা বেজে গেছে। এদিকে মজা সে ডিমটা খেয়ে কেবলা গান জুড়ে দিয়েছে, হাম্পটি ডাম্পটি স্যাট অন এ ওয়াল। আমি কেবলা কাঁধ ধরে একটা ঝাঁকুনি দিলুম, বললুম, রাখ তোর হাম্পটি ডাম্পটি, কোন চুলে ছিঁড়ি সারাদিন? একটা মোটা ধ্বংস কম্বল গায়ে চড়িয়ে এসে এসব ফাজলামো করবার মানে কি? ক্যাবলা বললে, আরে বলছি বলছি, হড়বড়টা কেউ, লেকিন হাবুল কেদার ভাগা। তাই তো, হাবুল সেন কোথায় গেল? এই তো গাছতলায় শুয়ে নাক ডাকাচ্ছিল, তারপর আমাকে ডেকে বললে, পালা পালা। কিন্তু পালিয়েছে দেখছি নিজেই। কোথায় পালালো? দুজনে মিলে চেঁচিয়ে ডাক ছাড়লুম, ওরে হাবলা রে, ওরে হাবুল সেন রে। হঠাৎ ওপর থেকে আওয়াজ এলো, এই যে আমি এইখানে উঠেছি। তাকিয়ে দেখি ন্যাড়া মুড়ো কেমন একটা গাছের ডালে উঠে হাবুল ঘুঘুর মতো বসে আছে। ক্যাবলা বললে, উঠেছিস, বেশ করেছিস, নেমে আয় এখন, উতারো। নামতে তো পারতাছি না, তখন বেশ করাং কইরে তো উঠা বসলাম, অখন দেখি লমন যায় না, কি ভেজাগে পড়ে গেছি ক দেখি। এদিকে আবার লাল সাহেব কামড়াইয়া গা ফুইলা দিতে আছে। আমি বললাম, লাশাই কামড়ায় তোকে তিব্বতে পাঠাচ্ছে। হাবল খেচখেচিয়ে বললে, রাখ তো মুস্করা, এখন আমি কেমন কইরা লাম্বো, বড় লেঠাই পড়ছি তো। ক্যাবলা বললে, লাভ দে। ঠ্যাং ভাঙবো। তাহলে ডাল ধরে ঝুলে পড়, আমরা তোর পা ধরে টানি। ঠেলাইয়া দিবি না তো চাল কুমড়োর মতো? আরে না না, তাই করি, এখন যা থাকে কপালে। বলেই হাবুল লাল ধরে নিচে ঝুলে পড়ল। আমি আর ক্যাবলা তক্ষুনি ওপরে লাফিয়ে উঠে হাবুলের 2 পা ধরে হেইও বলে এক হ্যাঁচকা টান। সারছে সারছে, কম্ম সারছে। বলতে বলতে হাবুল আমাদের ঘাড়ে পড়ল। তারপর 3 জনে একসঙ্গে গড়িয়ে গেলুম। আমার নাকটায় বেশ লাগলো, কিন্তু কি আর করা, বন্ধুর জন্য সকলকেই একাত্র কষ্ট সইতে হয়। উঠে হাত পা ঝেড়ে 3 জনে গোল হয়ে বসলুম। আমার গল্প শুনে ক্যাবলা তো হেসেই অস্থির। খুব যে হাসছিস,
যদি বাঘের গর্তে গিয়ে পড়তিস টের পেতিস তাহলে। বাঘের পাল্লায় আমিও পড়িনি বলতে চাস? তুইও? হাবুল মাথা নেড়ে বললে, পড়বই তো, ব্যাবাকে পড়ব। কেবল আমি না, আমার কুষ্টিতে লেখা আছে ব্যাঘ্রে আমার কখনো ভোজন করব না। আমি ধমকে বললাম, চুপ কর হাবলা, তোর কুষ্ঠির গল্প বন্ধ কর। তোর কি হয়েছিল রে ক্যাবলা? হবে আবার কি? হাতির পায়ের দাগ ধরে ধরে আমি তো এগোচ্ছি, এমন সময় হঠাৎ কানে এলো ধুরুম করে এক বন্দুকের আওয়াজ। আওয়াজটা আমিও পাইছিলাম, হাবুল জানিয়ে দিলে। আহ, থাম না হাবলা, বলে যা ক্যাবলা। ক্যাবলা বলে চলল। তারপরে দেখি বনের মধ্যে দিয়ে একটা বাঘ পাই পাই করে দৌড়ে আসছে। দেখে আমার চোখ একেবারে চরম করে চালিতে উঠে গেল। আমিও বাপ বাপ করে দৌড়, একেবারে মোটরটার কাছে চলে গেলুম। তারপর মোটরের কাজ টাচ বন্ধ করে চুপ করে অনেকক্ষণ বসে রইলুম। সেই বাঘটাই বোধহয় আমার ঘরতে গিয়ে পড়েছিল, আমি বললুম। হতে পারে, ক্যাবলা বললে, খুব সম্ভব সেটাই। যা হোক, আমি তো মোটরের মধ্যে বসে আছি, ঘন্টা 2 পরে নেমে টেনিদার খোঁজে বেরোবো। এমন সময় ওরে বাবা, কি কি? আমি আর হাবুল সেন একসঙ্গে জানতে চাইল। কি আর, ভীমরুলের চাক একেবারে বোঁ করে ছুটে আসছে। আমি বললুম, আমার ঢিল খেয়ে। ক্যাবলা দাঁত খিচিয়ে বললে, ও তো मैं समझ लिया, তোর মতো গর্ধব ছাড়া এমন ভালো কাজ আর কে করবে। দৌড়ে গিয়ে আবার মোটরে উঠলুম। ঠায় বসে থাকলাম আরো 1 ঘন্টা। তারপর দেখি ড্রাইভারের সিটের পাশে কম্বল রয়েছে একটা। বুদ্ধি করে সেটা গায়ে জড়িয়ে নেমে এলুম। ভীমরুল যদি ফের তেড়ে আসে তাহলে কাজে লাগবে। অনেকক্ষণ এদিকে ওদিকে খুঁজে শেষে আবিষ্কার করলুম শ্রীমান পেলারাম বন মুরগির ডিম হাতাচ্ছেন। তারপর আমি বেজার হয়ে বললুম, তারপর আর বলতে হবে না, সব জানি। তুই তো তবু একটা ডিম খেলি, আর আমার হাত থেকে পড়ে সবগুলো যে ভেঙে গেল। ইস, এমন খিদে পেয়েছে যে এখন তোকে ধরে আমার কামড়াতে ইচ্ছে হচ্ছে। ক্যাবলা বললে, এই খবরদার কামড়াসনি, আমার জলাতঙ্ক হবে। জলাতঙ্ক হবে মানে? আমি কি খ্যাপা কুকুর নাকি? হাবুল বললে, কইব কেটা? আমি হাবুলকে চর মারতে যাচ্ছিলাম। ক্যাবলা বাধা দিলে, বললে, বন্ধুগণ, এখন আত্মকলহের সময় নয়। মনে রেখো আমাদের লিডার টেনিদা হাতির পিঠে চড়ে কোথাও উধাও হয়েছে। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সে কি আর আছে, হাতিতে তারা মাইরা ফেলাইছে। বলেই হাবলা হঠাৎ কেঁদে ফেলল। ওরে টেনিদা রে, তুমি মইরা গেলে নাকি রে? শুনেই আমারও বুকের ভেতর গুড়গুড় করে উঠল। আমিও আর কান্না চাপতে পারলুম না। টেনিদা, ও টেনিদা, তুমি কোথায় গেলে গো? এমন যে শক্ত বেপরা ক্যাবলা, তারও নাক দিয়ে ফুসফুস করে গোটা কয়েক আওয়াজ বেরোলো। তারপর আরশোলার মতো খুব করুণ মুখ করে সেও ডুকরে কেঁদে উঠতে যাচ্ছে। এমন সময় পেছন থেকে কে যেন বললে, আরে আরে, এই তো 3 জন বসে আছে। চমকে তাকিয়ে দেখি কুট্টি মামা, শিকারি আর বাহাদুর। আমরা আর থাকতে পারলাম না, 3 জনে একসঙ্গে হাহাকার করে উঠলুম, কুট্টি মামা গো, টেনিদা নেই। কুট্টি মামার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সে কি হয়েছে তার? হাবুল তারস্বরে ডুকরে উঠে বললে, তারে বুনা হাতিতে নিয়ে গেছে কুট্টি মামা, তারে নিয়ে একেবারে মাইরা ফেলেছে। কুট্টি মামার হাত থেকে বন্দুকটা ধপাত করে মাটিতে পড়ে গেল। হাতি থেকে কাটলেট একটু সামলে টামলে নিয়ে কুট্টি মামা বললেন, বুনো হাতিতে নিয়ে গেল? আমরা সবাই কোরাসে গলা তুলে বললাম, তাই শুনে কুট্টি মামা মাথার চাঁদির উপর টাকটাকে কিছুক্ষণ কুরকুর করে চুল বলেন। শেষে অনেক ভেবে চিনতে বললেন, কিন্তু তা কি করে হয়, হাতিতে নেবে কেমন করে? হাবুল বললে, নিয়া গেল, হাতি আসতেছে দেখা আমরা গাছে উঠছিলাম, টেনিদা না, ডাল ভাইঙ্গা একটা হাতির পিঠে গিয়া পড়লো, আর হাতিটাও গাছের পাতা চাবাইতে চাবাইতে তারে কোনখানে যান নিয়ে গেল। তারপর ক্যাবলা বললে, আমরা 3 জনে তাকে খুঁজতে বেরোলুম। আমি একটা বন্দুকের আওয়াজ পেলুম। তারপর দেখি একটা বাঘ ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসছে। আমি একেবারে 1 লাফে গিয়ে মোটরে। শিকারি বললে, সেই বাঘটা যেটাকে আমরা গুলি করেছিলুম,
পায়েও চোট লেগেছিল। কুট্টি মামা বললেন, তারপর? হাবুল বললে, মনের দুঃখে এক বৃক্ষতলে শয়ন কইরা আমি ঘুমাইয়া পড়লাম। আমার ভাবনা কি, আমার তো কুষ্ঠিতে লেখা আছে ব্যাঘ্রে আমারে কখনো ভক্ষণ করবো না। উইঠা দেখি পেলা সারা গায়ে কাদা মাইখা ভূত সাইজা মস্ত একটা কোলা ব্যাং খাইতাছে। কুট্টি মা বলেন, কি সর্বনাশ, কোলা ব্যাং ধরে খাচ্ছে? হাবুল সেনটা কি মিথ্যুক দেখেছ? আমি ভয়ঙ্কর আপত্তি করে বললাম, না মামা, আমি কোলা ব্যাং ধরে খাইনি, ওই হাবলাই তো পাখির ডাক শুনে দৌড়ে পালালো। আমি একটা গর্তের ভিতর পড়েছিলাম, আর বাঘটা গিয়ে সেই গর্তেই একটা সজারুর ঘাড়ে পড়লো। মামা বললেন, হ্যাঁ, তবে কুড়িরা যে গর্ত কেটেছে বাঘটা তাতেই পড়েছে নাকি? কিন্তু পেলারাম, তুমি উঠে এলে কি করে? স্রেফ ইচ্ছা শক্তি জোরে কুট্টি মামা, নইলে বাঘটা যেভাবে দাপাদাপি করছিল তাতে ওর লেজের চোট খেয়েই আমার প্রাণটা বেরিয়ে যেত। খাবার ঘা খাওয়ার দরকার হতো না। কিছুক্ষণ কুট্টি মামা আবার মুখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলেন। তারপর আবার কুরকুরিয়ে টাকটাকে চুলকে নিয়ে বললেন, বাঘটা তাহলে সেই গর্তের মধ্যেই আছে বলছো? নির্ঘাত। চক, বাঘের জন্য তবে ভাবনা নেই, কাল তুলবো বাচ্চাদেরকে। কিন্তু টেনি? বলতেই আবার হাউমাউ করে কেঁদে উঠলো হাবুল। তারে হাতেতেই মাইরা ফেলাইছে কুট্টি মামা, এতক্ষণে হালুয়া বানাইয়া রাখছে। শুনে আমিও ফোসফোস করে কাঁদতে লাগলাম। আর ক্যাবলা নাকটাক কুচকে যেন একটু কু কু আওয়াজ করতে লাগলো। শিকারি মামার কানে কানে কি যেন বললে। মামা গম্ভীর হয়ে বললেন, আমারও তাই সন্দেহ হচ্ছে, নইলে এখানে বুনো হাতি কেমন করে আসবে? তবে হাতি তো বটেই, যদি ভয় টয় পেয়ে। শিকারি মাথা নেড়ে বললে, তা ঠিক। তখন কুট্টি মামা আমাদের দিকে তাকালেন, ডেকে বললেন, শোনো, এখন আর কান্নাকাটি করে লাভ নেই, চলো সব গাড়িতে, তোমাদের লিডারকে খুঁজতে যেতে হবে। হাবুল ফোঁপাতে ফোঁপাতে বললে, তারে কি আর পাওন যাইব? কুট্টি মামা বললেন, একটা জায়গা আগে দেখে আসি, সেখানে যদি হদিশ না পাই তাহলে বনের মধ্যে খোঁজাখুঁজি করতে হবে। চলো এখন গাড়িতে, কুইক। গাড়িটা দূরে ছিল না। আমরা উঠে বসতে না বসতেই ড্রাইভার স্টার্ট দিল। মামা তাকে কি একটা জায়গায় যেতে বললেন, ঠিক বুঝতে পারলাম না। বনের ভেতর তখন অল্প স্বল্প করে সন্ধ্যা নামছে। হেডলাইটের আলো জেলে গাড়ি ছুটল। হাবুল ফিসফিস করে আমাকে জিজ্ঞেস করলে, হেই ফেলা, আমরা কোথায় যাইতেছি ক দেখি। বিরক্ত হয়ে বললুম, কুট্টি মামাকে জিজ্ঞেস কর, আমাকে কেন? না, খুব ক্ষুধা পাইছে কিনা? গাড়িতে টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার তো উঠছিল, সেইগুলি কোথায়? ঠিক আমার মনের কথা বলে দিয়েছে। এতক্ষণে ভুলে গিয়েছিলাম, এইবার টের পেলাম। পেটের ভেতর 30টা ছুঁচো যেন একসঙ্গে হাডুডুডু খেলছে। টিফিন ক্যারিয়ারটা পেলে সত্যি খুব কাজ হতো। ওতে লুচি, আলুর দম, ডিম সেদ্ধ এইসব ছিল। ইস, কতদিন যে আমি আলুর দম খাইনি। আর লুচি যে কিরকম সে তো বলতে গেলে ভুলেই গেছি। লুচি কি দিয়ে বানায়? সুজি না পোস্ত দিয়ে? লুচি কি হাত খানেক করে লম্বা হয়? আর থাকতে না পেরে আমি ক্যাবলাকে একটা খোঁচা দিলাম। ক্যাবলা মুখটাকে ঠিক চামচিকের মতো করে বসেছিল। আমার খোঁচা খেয়ে খ্যাচখেচিয়ে উঠল। ক্যা হুয়া, চেঁচাচ্ছিস কেন? আমি চুপি চুপি বললাম, আহ, চেঁচাসনি, কুট্টি মামা শুনতে পাবে। বলছিলুম, বড্ড খিদে পেয়েছি। সেই যে টিফিন ক্যারিয়ারটা সঙ্গে এসেছিল সেটা কোথায় বল দেখি? ক্যাবলা হঠাৎ ভীষণ গম্ভীর হয়ে গেল। ছি প্যালা, তোর লজ্জা হওয়া উচিত। টেনিদার এখনো দেখা নেই, কোথায় হাতির পিঠে চেপে সে চলে গেল, আর তুই এখন খেতে চাইছিস? আমি তাড়াতাড়ি বললাম, না 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 না, এমনি জানতে চাইছিলুম। কি আর করা যায়, চুপ করে বসে থাকতে হলো। সত্যি কথা, লিডার টেনিদার জন্যে আমারও বুকের ভেতর তখন থেকে আঁকুপাকু করছে। কিন্তু খিদেটাও যে আর সইতে পারছি না। টেনিদা বেঁচে আছে কিনা জানি না, কিন্তু আমিও যে আর বেশিক্ষণ থাকবো সে ভরসা নেই। কি আর করি, চুপ করে বসে আছি। গাড়িটা বনের ভিতর দিয়ে এগোচ্ছে। অন্ধকার বেশ ঘন হয়ে এসেছে। নানা রকম পাখি ডাকছে, ঝিঝিরা ঝিঝি করছে। হঠাৎ হাবুল চেঁচিয়ে উঠল, বাঘ বাঘ! আবার বাঘ? এ কি বাঘা কাণ্ড! কোথায় এলাম রে বাবা! কুট্টিমা বললেন, কোথায় বাঘ? আমিও ততক্ষণে দেখেছি। বললাম, ওই যে দূরে দেখা যাচ্ছে, মোটরের আলোয় দুটো লাল চোখ জলজল করে জ্বলছে ওখানে।
কুট্টি মামা হেসে বললেন, বাঘ নয়, খরগোশ। খরগোশ? অত বড় চোখ, অমন করে জ্বলে? জানোয়ারদের চোখ অমনি হয়, আলো পড়লে ওইভাবেই জ্বলে। দেখো দেখো। গাড়িটা তখন জন্তুটার কাছে এসে পড়েছে। দেখি, সত্যিই তো একটা খরগোশ একেবারে গাড়ির সামনে দিয়ে লাফিয়ে পাশের ঝোপের মধ্যে অদৃশ্য হলো। ক্যাবলা বললে, খরগোশের চোখে এই? বাঘের চোখ হলে আগুনের মতো দপদপ করত। শিকারে স্পটিং এর সময় চোখ দেখেই জানোয়ার ঠাউর করা যায়। স্পটিং কাকে বলে? একটা সার্চ লাইটের মতো আলো, স্পটলাইট বলে তাকে। রাত্রে বনের মধ্যে সেইটা ফেলে শিকার খুঁজতে হয়। জানোয়ারের চোখে পড়লে ওরা থমকে দাঁড়িয়ে যায়, ধাঁধা লেগে যায় ওদের, তখন গুলি করে মারে। কথাটা শুনে আমার ভালো লাগলো না। এ অন্যায়। মারতে চাও তো মুখোমুখি দাঁড়িয়ে মারো না। চোখে আলো ফেলে ধাঁধিয়ে দিয়ে গুলি করে মারা কাপুরুষের লক্ষণ। আমি পটল ডাঙার পেলারাম। জীবনে আমি হয়তো কখনো শিকারী হতে পারবো না, কিন্তু যদি হই, এমন অন্যায় আমি কিছুতে করব না। গাড়িটা থেমে গেল। আরে, এই কোথায় এসেছি? বনের বাইরে কয়েকটা তাঁবু, পেট্রোম্যাক্স চলছে। একদিকে 3-4টে হাতি দাঁড়িয়ে কলা গাছ খাচ্ছে, আর তাঁবুর সামনে একটা টেবিলে 3 লোক বসে তরিবাত করে খাচ্ছে। তাদের একজন। আমরা সমস্যারে চেঁচিয়ে উঠলুম, টেনিদা! টেনিদা গম্ভীর গলায় বলল, কি এসে গেছিস সব? এখন বিরক্ত করিসনি, আমি কাটলেট খাচ্ছি। আর টেবিল থেকে এক ভদ্রলোক উঠে দাঁড়িয়ে কুট্টি মামাকে বললেন, এই যে গজগোবিন্দ বাবু, আসুন আসুন। আপনার ভাগ্নে আমাদের হাতির পিঠে সওয়ার হয়ে এসে উপস্থিত, ভয়ে হাফ ডেড। আমরা অনেকটা চাঙা করে তুলেছি এতক্ষণে। আসুন আসুন, চা খান। আমরা গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়লুম, আর তাই দেখে টেনিদা গোগ্রাসে কাটলেটটা মুখে পুড়ে দিলে। সেই ভদ্রলোক বললেন, এসো এসো, তোমরাও আসবে আন্দাজ করেছিলুম। তোমাদের জন্যও কাটলেট ভাজা হচ্ছে। ব্যাপারটা বুঝেছো তো এতক্ষণে? না, ওটা বুনো হাতি নয়, ফরেস্ট ডিপার্টমেন্টের পোষা হাতি। মাসখানেক হলেও ওরা কি একটা কাজে এখানে ক্যাম্প করেছেন। ওদেরই একটা হাতি চড়তে চড়তে এদিকে এসেছিল, আর টেনিদা তখনই পিঠে চড়া হয়ে। কি কাণ্ড, কি কাণ্ড! কাটলেট ভাজা হচ্ছে হোক, কিন্তু আমার যে প্রাণ যায়। ক্যাবলাকে বললাম, ক্যাবলা, সেই টিফিন ক্যারিয়ারটা? ক্যাবলা বললে, দা আইডিয়া। তারপর এক হাঁচকাটা নেই কোত্থেকে সেটাকে টেনে নামালো। তারপর তার উপর আর নয়, অনেকখানি গল্প আমি তোমাদের শুনিয়েছি। এরপরেরটুকু যদি নিজেরা ভেবে নিতে না পারো, তাহলে মিথ্যেই তোমরা চার মূর্তির অভিযান পড়ছ। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরব পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।